প্রিয় বন্ধুরা, ইসকন কি শুধু নিছক একটি হিন্দু ধর্মের সংগঠন, নাকি এই সংগঠনের পিছনে হিন্দুত্ববাদ জড়িত আছে, অন্যরকম উদ্দেশ্য জড়িত আছে? সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে পূর্ণভাবে ব্যাখ্যা করেছেন আমাদের প্রিয় পিনাকি ভট্টাচার্য। উনি একজন হিন্দু হয়েও সঠিক ব্যাখ্যা দিয়েছেন। আমরা ভিডিওটি দেখব ইনশাল্লাহ। ইসকন 1966 সালে আমেরিকায় রেজিস্ট্রেশন করা একটা হিন্দু ধর্মের প্রতিষ্ঠান, যা কৃষ্ণ নামচর্চায় এক বিশেষ ব্যাখ্যা প্রচারের সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছিল। শুরুতে ইসকন ছিল একটা ধর্ম ভাবনা প্রচারের সংগঠন, কিন্তু আজকে ইসকনকে নিছক ধর্ম প্রচারের সংগঠন। এই শতকে আমেরিকান সংসদে এবং সিনেটে ভারত সরকারের পক্ষে আমেরিকান নীতি এবং পলিসিকে প্রভাবিত বা লবি করতে ভারত আমেরিকায় বেশ কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তির এক মিলিত নেটওয়ার্ক গড়ে তোলে। ক্রমে ইসকন সেই নেটওয়ার্কের অংশ হয়ে যায়, আর এর ফলে ইসকন আর নেহায়েত ধর্মপ্রচারের সংগঠন থাকেনি। এর ফোকাস বদলে রাজনৈতিক সংগঠন হয়ে গেছে। অনেকে মনে করেন আমেরিকা হলো এমন একটা সমাজ যেখানে অনেক আগে থেকেই মানুষের জীবনে থিওলজি মানে ধর্ম বা ধর্মতত্ত্বের আর কোনো প্রয়োজন নেই। শুধু সেটাই নয়, মানুষের কোনো থিওলজিক্যাল নিড বা থিওলজিক্যাল চাহিদা নেই, ধর্ম বিষয়ক কোনো চাহিদা আর নেই। আমেরিকান সমাজ নাকি গর্বভরে সেটা ঘোষণাও করে। এই অনুমান বা এই ধারণা যে একেবারে ভিত্তিহীন, তার প্রমাণ হলো সেই 1966 সালে জন্মের পরে ইসকনের মতো সংগঠন আমেরিকার মাটিতে টিকে গেল। শুধু টিকেই গেল না, তা ক্রমাগত বৃদ্ধি পেল এবং একটা প্রভাবশালী সংগঠনে পরিণত হলো। যে কোনো থিওলজি বা ধর্মতত্ত্বের সার কথা কি, তা আসলে কি নিয়ে ডিল করে? তা ডিল করে মানুষের মধ্যে যে আন্তঃসম্পর্ক, সে বোধটাকে জাগিয়ে দেয়। ধর্মতত্ত্ব বলে আমরা একে অন্যের সাথে কিভাবে কানেক্টেড, আমরা প্রকৃতির সাথে কিভাবে কানেক্টেড। আর যে কোনো সম্পর্কের মাঝে থাকে ঈশ্বর ধারণা, যার মাধ্যমে আসলে আমরা সবাই সব কিছুর সাথে কানেক্টেড বা সম্পর্কিত। এই বোধটা আমাদের মধ্যে জেগে ওঠে। আমি ঢাকায় একাডেমিয়ার স্টাডি সার্কেলে একটা উদাহরণ দিতাম। যারা সেই সময় আসতেন তাদের হয়তো মনে আছে, একটা রোল প্লে করতাম। আমি দুইজনকে আলাদা করে সবার সামনে একটা কলম উপহার দিতাম। একজন থাকতো মাদ্রাসার ছাত্র, আর একজন আমি বেছে নিতাম ইউনিভার্সিটির ছাত্র। দেখা যেত মাদ্রাসার ছাত্র উপহারটা পাওয়ার পরে বলতো আলহামদুলিল্লাহ, আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রটা বলতো থ্যাংক ইউ। উপহার পাওয়ার পরে এই ধন্যবাদ জানানোটা দুই রকম কেন? মাদ্রাসা ছাত্রটা মনে করে আমরা কানেক্টেড থ্রু আল্লাহ তালা, তাই আল্লাহ তালা আমার উছিলায় কলমটা তাকে উপহার দিয়েছেন, তাই সে ধন্যবাদটা আমাকে দেয় না, সে অনন্ত অসীমে ধন্যবাদটা দিয়ে রাখে। আর সে জানে যেহেতু আমরা আল্লাহ তালার মাধ্যমে কানেক্টেড, তাই সে ধন্যবাদ আমার কাছে কখনো না কখনো পৌঁছে যাবে। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাছে আল্লাহ তালার মধ্যস্থতার দরকার নেই, সে সরাসরি আমাকে ধন্যবাদ জানায়। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে কানেক্ট করে। প্রত্যেক মানুষ তার জীবনের অর্থ খোঁজে, সে কেন বেঁচে আছে, সেই জীবন নিয়ে কী করবে সেটা সে জানতে চায়। এটাই মানুষের স্পিরিচুয়াল বা থিওলজিক্যাল নিড। সেই স্পিরিচুয়াল নিড ধর্মকে আশ্রয় করে থাকতে পারে, তখন সেটা হয়ে যায় থিওলজিক্যাল নিড। বা ধর্মকে আশ্রয় না করেও থাকতে পারে, তখন এটাকে আমরা বলি স্পিরিচুয়াল নিড। ম্যাজলোর হায়ারার্কি অফ নিড বলে একটা জিনিস আছে, যেখানে মানুষের একটা সময় স্পিরিচুয়াল নিড জেগে ওঠে। কিন্তু বেশিরভাগ মানুষের স্পিরিচুয়াল নিড ধর্মকে আশ্রয় করেই থাকে। এতে মানুষের বেঁচে থাকাটা মিনিংফুল এবং উদ্দেশ্যসম্মত মনে হতে থাকে। কিন্তু আমরা যাকে আধুনিকতা বলে জানি, তার কিছু দায়িত্বহীন ব্যাখ্যা আছে। সেই আধুনিকতার দায়িত্বহীন ব্যাখ্যার কারণে নিজেরা থিওলজিক্যাল নিড শূন্য ঘোষণা করে দেওয়াতে পশ্চিম নিজের ক্ষতি করে ফেলেছে। অথচ বাস্তবে মানুষ মাত্রই কম বেশি একটা থিওলজিক্যাল চাহিদা থেকেই যায়। আমেরিকান সমাজে থিওলজিক্যাল নিড নাই। দীর্ঘদিন ধরে জেকে বসা এই ভ্রান্ত ধারণার কারণে তৈরি হওয়ার যে শূন্যতার বোধ, সেই গ্যাপটা পূরণ করতেই এশিয়ান থিওলজিগুলোর অনেকেই পশ্চিমে এসে পপুলারিটি পেয়ে যায়। কারণ মানুষ মাত্রেই
তার থিওলজিক্যাল নিড থাকে এবং থাকবে, কম বা বেশি। জীবনের শুরু থেকেই নয়তো জীবনের শেষ দিকে, তরুণ জোসে নয়তো অবসর জীবনে, এসব খুবই স্বাভাবিক ঘটনা। এছাড়া আরও বোঝা যায় আরও বহু যুগ থিওলজিক্যাল নিড থাকবে, ফর্ম বা আকারে হয়তো বদল আসবে। ইতিহাসে দেখা গেছে মানুষ মারাত্মক আত্মঘাতী কিছু ভুল করেছে। সে যেটাকে জ্ঞান বলে জানে তার কোনোটাই তাকে কখনো সাহায্য বা সতর্ক করেনি আত্মঘাতী ভুল থেকে বাঁচানোর জন্য। পরে আবার সে থিওলজি পড়তে গিয়ে বুঝেছে তাকে সাবধান করা হয়েছিল, কিন্তু সে বোঝেনি। সে মনে করেছে এটা মোল্লা বা পুরোহিতদের কারবার, তাই তাকে তুচ্ছ করে গেছিল। আবার সেই সাথে এটা বলে রাখা ভালো যে তাই বলে জীবনের বস্তুগত দিক বা ম্যাটেরিয়াল দিক সম্পর্কে উদাসীন থাকাটাও বিপদের। দুনিয়াদারি বা ইহজাগতিকতা সমান গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই ইহজগতেই বাঁচি। যাই হোক, আমেরিকার সমাজে থিওলজিক্যাল গ্যাপ ছিল বা আছে, সেই জন্যেই ইসকন আমেরিকাতে প্রথম দিকেই এই সূত্রেই জায়গা করে নিতে পেরেছিল। কিন্তু পরে ভারতের লবি প্রতিষ্ঠানগুলোর জোটের অংশ হয়ে যাওয়াতে ইসকনের ফোকাস সরে গেছে। এমনকি ইসকনের নেতৃত্ব বদলে যায়। বলা যেতে পারে তার যে পরিচালন ক্ষমতায় একটা কু হয়ে গিয়েছিল। যারা ভারত সরকারের পক্ষে সরাসরি কাজ করতে চায়, ইসকন সংগঠনের এই ধারা প্রতিষ্ঠানের কর্তৃত্ব কু করে নিয়ে নেয়। এতে আগের ধর্মপ্রচারের উছিলায় আমেরিকায় জন্মানো এশিয়ান থিওলজির প্রতিষ্ঠানটা এবার হয় ঘোরতর এক রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশেষত ভারত সরকারের বর্ধিত হাতের ভূমিকায় তার গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায়। বিদেশি রাষ্ট্রের যে কোনো বর্ধিত রূপ বাংলাদেশ রাষ্ট্রবিরোধী। বাইরে ধর্মভাব যাই থাকুক, ভারত রাষ্ট্রের স্বার্থ রক্ষাকারী ইসকন বাংলাদেশ রাষ্ট্রের জন্য বিপজ্জনক প্রতিষ্ঠান। আর এই বিষয়টাই বাংলাদেশের সাধারণ মানুষ তার কমন সেন্স দিয়ে, তার সাধারণ জ্ঞান দিয়ে প্রথম থেকেই বুঝতে পেরেছে। আমি সেই জন্যই বাংলাদেশের সাধারণ মানুষের কমন সেন্সকে সবসময় স্যালুট করি। এমনকি বাঙালি হিন্দুর যে সংস্কৃতি, ইসকন তারও বিরোধী। তারা বাঙালি হিন্দুর মাথায় আরএসএসের উত্তরপ্রদেশের যে হিন্দু ব্যাখ্যা আর উত্তরপ্রদেশের যে হিন্দু সংস্কৃতি তা চাপিয়ে দেওয়ার একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছে। যেমন মাছ মাংস খাওয়া বাঙালি হিন্দুকে উত্তরপ্রদেশের হিন্দু স্টাইলে নিরামিষভোজী হতে শেখাচ্ছে তারা। অথচ এথনোলজিক্যালি জাতির বিচারে এটা প্রতিষ্ঠিত যে বাঙালির খাদ্যাভ্যাস হলো সে আমিষভোজী। আর সেখান থেকেই এই প্রবাদ এসছে মাছে ভাতে বাঙালি। সেও হিন্দু, অবশ্যই হিন্দু, কিন্তু উত্তরপ্রদেশের মতো এথনিক প্রজাতিতে এক নয়, মানে এরা নিরামিষভোজী লোক নয়। বাঙালি হিন্দু হিসাবে আমাদের পূজার উপকরণ পর্যন্ত পাঁঠার মাংস। পাঁঠা বলি না দিলে বাঙালি হিন্দুর অন্যতম প্রধান পূজা কালী পূজা হয় না, মায়ের ভোগ হয় না। সোজা কথায় এথনোলজির বিচারে আমরা বাঙালি হিন্দু উত্তরপ্রদেশের আর্য অনুসারী হিন্দু নই। আমি এখানে আর্যদের ভারত আক্রমণের একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আর্যরা যখন ভারত দখল নেয় তখন দুটো জায়গায় যে তাদের অভিযান আর আগে বাড়তে পারেনি। দুটো কারণে, মূলত প্রাকৃতিক পাহাড় বা নদীর কারণে। এক, ভারতের দক্ষিণে, যেখান থেকে ভারতের দাক্ষিণাত্যের শুরু, অন্ধ্র হায়দ্রাবাদের কিছু অংশ থেকে দক্ষিণের পুরোটা। আর এদিকে পূব দিকে বিহার পেরিয়ে বাংলা প্রবেশের পরপরই ভাষার স্টাইল, খাদ্যাভ্যাস, দেবদেবীর ভিন্নতা, এমনকি আর্ট, কালচার, সংস্কৃতি, গানের সুর, রাগ, বাদ্যযন্ত্র, অনেক কিছুতেই এথনিক ভিন্নতাগুলো আর্য আক্রমণের হাত থেকে বেঁচে যায়, টিকে যায়। বাঙালি হিন্দু যেই দেবদেবীর পূজা করে, উত্তর ভারত সেই দেবদেবীর পূজা করে না। অথচ বাংলাদেশে ইসকন এসছে পুরো উল্টোপাল্টা হয়ে, অর্থাৎ উত্তর ভারতের আর্য হিন্দুদের আরএসএস হিন্দুর প্রতিনিধি হয়ে। তারা বাংলাদেশে এসেছে হিন্দু বাঙালি সবাইকে আরএসএস বর্ণিত হিন্দু সাজাতে। তারা বাঙালি হিন্দুর বন্ধু নয়। পশ্চিমবঙ্গের গত নির্বাচনে মমতা বাঙালি বনাম আরএসএসের হিন্দু এই প্রশ্ন তুলে নির্বাচনে জয় নিজের পক্ষে এনে মোদিকে ঠেকিয়েছিল। আর এসব কারণে বাংলাদেশে ইসকন হিন্দু বাঙালিকে বাইরে থেকে দেখে চেনার উপায় হিসাবে, চিহ্ন হিসাবে গলায় কাঠের মালা পরাচ্ছে। অথচ গলায় কাঠের মালা কারা পরে জানেন? মূলত যারা নদিয়ার গৌড় বা বৈষ্ণব ধর্মের অনুসারী, তাদের রেওয়াজ। এবং সবচেয়ে বড় কথা, বাঙালি হিন্দু মাত্রই নদিয়ার শ্রী চৈতন্যের অনুসারী বা বৈষ্ণব নয়। অর্থাৎ বাঙালি হিন্দু মাত্রই
গলায় কাঠের মালা পরা তাদের ধর্মীয় রেওয়াজই নয়। অথচ ইসকনের RSS এর হিন্দু হলো তারা এটিকে একটা ইউনিফর্ম ধারণায় গলায় কাঠের মালা সাজিয়ে নিতে চায়। অর্থাৎ পুরোটাই রাজনৈতিক এবং ভিন দেশের অসৎ রাজনৈতিক স্বার্থ চাপিয়ে দিয়ে রাজত্ব করতে চায় আমাদের মনোজগতে। মূলত এর মূল উদ্দেশ্য হলো RSS এর উত্তরপ্রদেশ কেন্দ্রিক যে হিন্দুত্ববাদী ব্যাখ্যা, বাংলাদেশের হিন্দুদেরকেও বল প্রয়োগ করে হলেও তার অংশ করে নেওয়া, তাও খাঁটি রাজনৈতিক উদ্দেশ্যে। কাজেই আরেক অর্থে বাংলাদেশে ইসকন হয়ে উঠেছে রয়ের ফুট সোলজার, মোদী সরকারের বাংলাদেশ দখল নীতি বাস্তবায়নের ভয়ঙ্কর হাতিয়ার। স্বাধীন দেশে এটা বাংলাদেশের কোনো নাগরিকের কাছ থেকে আশা করা যায় না। বাংলাদেশের কোনো নাগরিক মোদীর নীতির বাস্তবায়ক হতে পারেন না, কারো প্রভাবহীন নয়, এবং স্বাধীন থাকতে চাইলে বাংলাদেশ সরকারকেও এসব দিকে কোনো নাগরিককে কোনো ছাড় দিতে পারে না, বরং সরকারকে এসব দিকে দমন করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার এদেরকে নানাভাবে প্রাতিষ্ঠানিক সুবিধা দিচ্ছে। এইটা তার কনস্টিটিউশনাল নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব এবং মুখ্য কাজ নয়, বরং উল্টো কাজ। এটা রাষ্ট্র স্বার্থের গুরুতর প্রশ্ন। রাষ্ট্র কোনোভাবেই ইসকনকে সাহায্য করতে পারে না। অবাক করা বিষয় যে কিছুদিন আগে ইসকন চট্টগ্রামে জনসমাবেশ ডেকেছে, আর তাতে যোগ দিতে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে লেগেছে প্রতিযোগিতা যে কে বেশি ইসকনের সুনজর এবং অনুগ্রহ লাভ করবে। এর প্রতীকী অর্থ খুবই বিপদের এবং লজ্জাজনক। অর্থাৎ কে বেশি ভারতের অনুগ্রহ লাভ করবে। আর তাতে আওয়ামী লীগ যদি আরও 13 বছর শাসন চালাতে পারে, তবে বিএনপির ভাগ্যেও নিশ্চয়ই কাছাকাছি কিছু একটা হবে। এই অনুমানেই বিএনপির লোকেরা সেখানে গেছে। ওইদিকে মিডিয়া রিপোর্টে কিভাবে এসছে এই উপস্থাপনাটা, সেখানে লিখছে সমাবেশে চট্টগ্রামের উত্তর দক্ষিণ নগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি নগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু মজার বিষয় হলো যে ওখানে আপনি খুঁজলে বিএনপির কেবল একজন নেতার নাম পাবেন। আওয়ামী লীগের সবচেয়ে ছোট নেতাটার নামটাও সেখানে দেয়া আছে। আর ভোরের কাগজ লিখছে নগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন সেখানে বক্তৃতা করেন। বিএনপির জন্য সমবেদনা, এত করেও মন পেলেন না। আরে ভাই, পলিটিক্সটা তো বুঝবেন। জীবনে তো বহুত পলিটিক্যাল মিস্টেক করেছেন, এখন আবার ইসকনের গাড্ডায় পড়তেছেন। পড়েন, আপনার মুরগি আপনার লেজে জবাই করতে চাইলে আমাদের কি বলার আছে?